এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে আমি ক্লাস সায়েন্সের 7-এর আমি প্রথম চ্যাপ্টার অর্থাৎ নিউট্রিশন অফ অ্যানিমেলস উদ্ভিদের পরিপুষ্টির চ্যাপ্টার নম্বর 1-এর আমরা অনুশীলনী ওয়াইজ প্রশ্নের উত্তর প্রত্যেকটা আমরা সমাধান করার চেষ্টা করব। আমি যেহেতু তোমাদেরকে টেক্সট বুকের কিছু রেফারেন্স উঠাচ্ছি না, কারণ তোমরা নিশ্চয়ই যে স্কুলে রয়েছে, তোমরা নিশ্চয়ই শিক্ষক এবং শিক্ষার্থীরা প্রত্যেকে মিলে তোমাদের এই পার্টটা ভালো হিসেবে বুঝিয়ে দিয়েছেন। আমি কিন্তু আজকে তোমাদেরকে এই চ্যাপ্টারের পার্টের প্রশ্ন উত্তর সম্পূর্ণটা কভার করার চেষ্টা করবো। তো চলো আমরা প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই এবং এই পার্টটা প্রথমে জেনে নিই। নিউট্রিশন অফ অ্যানিমেল, উদ্ভিদের পরিপুষ্টি, চ্যাপ্টার নম্বর 1। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনুশীলনী প্রশ্ন উত্তর দেখবো। তারপর আমরা এই জায়গাতে প্রশ্ন উত্তরে সরাসরি চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে কি, জীব কেন খাদ্য গ্রহণ করে? জীব, প্রত্যেকটা জীব এবং প্রাণী দুই রকম রয়েছে। স্বাভাবিক অবস্থায় আমরা জীব বলতে কি বুঝি, এই প্রশ্নে আমরা বুঝতে পারবো। খাদ্য থেকে জীব পুষ্টি লাভ করে। জীবের দেহের গঠন, বৃদ্ধি ও ভগ্ন অংশের পুনর্গঠন এবং জীবন ধারণের জন্য পুষ্টিকারক দ্রব্যসমূহ প্রয়োজনীয় শক্তির যোগদান দেয়। তাই জীবদেহের খাদ্য গ্রহণ প্রয়োজন। আমরা এই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য থেকে জীব পুষ্টি লাভ করে। নিজের দেহটা বাঁচার জন্য এই পুষ্টি আহরণ করা একান্ত দরকার। জীবের দেহের গঠন, এখান থেকে বৃদ্ধি, ভগ্ন অংশের পুনর্গঠন, তারপর এই জীবন ধারণের জন্য পুষ্টিকর দ্রব্যসমূহ প্রয়োজনীয় শক্তি যোগদান দেয়। তাই জীবের খাদ্য গ্রহণ করা খুবই। আমরা প্রথম প্রশ্ন কমপ্লিট করে ফেলছি, এখন 2 নম্বরে চলে যাচ্ছি। এখন আমরা দেখব যে মৃতজীবী এবং পরজীবী জীবের মধ্যে পার্থক্য কি। আমরা এখানে মৃতজীবী এবং পরজীবীর মধ্যে পার্থক্য আমরা এখান থেকে উত্তরটা দেখে নেব। যে সমস্ত জীব অপর প্রাণী বা উদ্ভিদের দেহ থেকে পুষ্টি আহরণ করে তাদেরকে আমরা পরজীবী বলতে পারি। অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল করে যে উদ্ভিদ বেঁচে থাকে তাদেরকে আমরা পরজীবী বলতে পারি, যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ। পোষকের গাত্র থেকে পরজীবী জীবটি আহার গ্রহণ করে কেবল নিজের উপকার সাধন করে, কিন্তু অপরদিকে পোষকটি অনিষ্ট হয়। উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে স্বর্ণলতা এক প্রকার পরজীবী উদ্ভিদ, আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। অপরদিকে কতগুলি বিশেষ ধরনের জীব আছে যা মৃত এবং পচাগলা বস্তু থেকে দ্রবণ হিসাবে পোষক দ্রব্য শোষণ করে, তাদেরকে বলা হয় মৃতজীবী। উদাহরণস্বরূপ আমরা ছত্রাক এক প্রকার মৃতজীবী বলতে পারি। কারণ হচ্ছে যে সমস্ত প্রাণীরা বা উদ্ভিদরা যে অন্যের উপর নির্ভর করে যে তার জীবিকা নির্বাহ করে তাদেরকে আমরা পরজীবী বলতে পারি। এবং মৃতজীবী বলতে যে পচা গলা যে বস্তুগুলি থেকে সে পরিপোষক দ্রব্য শোষণ করে তাদেরকে মৃতজীবী বলে। উদাহরণ হিসাবে আমরা যদি বলি তাহলে ছত্রাক এক প্রকার মৃতজীবী জীব, আমরা এখান থেকে সরাসরি জানতে পারলাম। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর কমপ্লিট করছি, সরাসরি চলে যাচ্ছি 3 নম্বর। 3 নম্বর বলছি যে পাতায় যে শ্বেতসার আছে তা তোমরা কিভাবে পরীক্ষা করবে। আমরা এখান থেকে যদি দেখি যে পাতায় শ্বেতসারের উপস্থিতি আছে কি না, তা আয়োডিন আছে তা কি না তা আয়োডিন পরীক্ষার সাহায্যে শনাক্ত করা যেতে পারে। শ্বেতসার দ্রব্যকে আয়োডিন নীল কালো বর্ণে পরিবর্তিত করে। আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে শ্বেতসার বা শ্বেতসার যেটা উপস্থিতি আছে কি না আমরা সেটা আয়োডিন পরীক্ষার সাহায্যে শনাক্ত করতে পারি। আয়োডিন অর্থাৎ লবণ, ঠিক আছে। এরপর আমরা 4 নম্বর আমরা বলতে হয় যে সবুজ উদ্ভিদের খাদ্য প্রস্তুত হওয়ার প্রক্রিয়াটি বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবরণের জন্য আমরা বলছি। আমরা একই জায়গা থেকে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে সূর্যের আলোটা কীরকম একটা উদ্ভিদের উপরে পড়ে, আর যে উদ্ভিদের উপরে পড়ে তার পাতা থেকে তার এই খাদ্যগুলি আহরণ করে, আমরা সেটা কীরকম প্রমাণ সহকারে আমরা এখান থেকে পড়ে উত্তরটা বুঝে নেওয়ার চেষ্টা করবো। উত্তর হচ্ছে পত্রহরিত নামক এক প্রকার সবুজ রঞ্জক কণিকা উদ্ভিদের পাতায় থাকে। উদ্ভিদের পাতায় একটা পত্রহরিত নামক একটা রঞ্জক পদার্থ থাকে। পত্রহরিত থাকা পাতার কোষগুলি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় সূর্যের রশ্মির উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে। দেখো, এই উদ্ভিদে যেগুলি সূর্যের আলোটা পায় সেটা তার পাতা দিয়ে সে গ্রহণ করে এবং সে কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে, কিন্তু এই দুইটা জিনিস মিশ্রণ করে সে কার্বোহাইড্রেট সে তার খাদ্যটা প্রস্তুত করে। এই প্রক্রিয়ার একটি সমীকরণের সাহায্যে নিচে দেখানো হয়েছে। আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন বাহির হয়, অবশেষে কার্বোহাইড্রেট শ্বেতসারে পরিবর্তিত হয়। আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম ডিটেলসে। তারপর আমরা 1 নম্বরে আমরা এই চিত্রের সাহায্যে দেখানো হয়েছে উদ্ভিদের খাদ্যের প্রধান উৎস। আমরা এখান থেকে যদি দেখি তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে নিতে পারবো যে সূর্য প্রথমে কি করছে, উদ্ভিদের উৎপাদিকা দিচ্ছে, ঠিক আছে। তারপর তৃণভোজী প্রাণী আমরা প্রাথমিক বক্ষণ করেছি, তারপর মাংসভোজী প্রাণী তারপর আমরা একটা ডায়াগ্রাম দিয়েছি। প্রথমে সূর্য উদ্ভিদের উপর পড়ছে, উদ্ভিদ কি করছে গিয়া ডিরেক্টলি আসে ব্যাকটেরিয়া ছত্রাক প্রভৃতি এই জায়গার মধ্যে আমরা করছি। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাকটেরিয়া ছত্রাক প্রভৃতি যে জিনিস উদ্ভিদের উপর, এখান থেকে আমরা তৃণভোজী প্রাণীগুলি আমরা দেখতে পাচ্ছি। তারপর মাংসভোজী প্রাণী একটা অন্যটার উপরে সম্পূর্ণটা কিন্তু রয়েছে। তারপর আমরা এখান থেকে 6 নম্বর চেষ্টা করবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ করার জন্য। ক নম্বর বলছি যে সবুজ উদ্ভিদকে বলা হয় যেহেতু সবুজ উদ্ভিদকে বলা হয় যেহেতু তারা প্রস্তুত করতে পারে। কি প্রস্তুত করতে পারে? শূন্যস্থান পূরণের মধ্যে বিরাট একটা আমরা মিস্টেক করেছি এটা টাইপিং এর জন্য। সবুজ উদ্ভিদ ড্যাশ বলা হয়, ড্যাশ বলা হয় এই জায়গার মধ্যে বলা হয় হতো, আমরা এখানে একটা প্রবলেম হয়ে করেছি, ঠিক আছে। আমরা ওই জায়গার মধ্যে আমরা বলা হয় কি স্বপোষী জীব বলা হয়। উদ্ভিদ যে খাদ্য প্রস্তুত করে তা ড্যাশ হিসাবে আমরা এই জায়গার মধ্যে কিন্তু ড্যাশ হিসাবে আমরা সঞ্চিত করি, কি হিসাবে? শ্বেতসার হিসাবে সঞ্চিত করি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে রঞ্জক পদার্থ সৌর শক্তি ধরে রাখে তাকে কি বলা হয়? পত্রহরিত, আমরা সেটা বলতে পারি। তারপর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ নেয় এবং ছেড়ে দেয় কি? কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন দুইটা জিনিস ছেড়ে দেয়, ঠিক আছে। এর থেকে আমরা বুঝতে পারছি যে উদ্ভিদের উপর প্রাণীরা নির্ভরশীল এবং প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা এই জায়গা থেকে 7 নম্বর বলছি যে নাম উল্লেখ করো। হলুদ সরু নলাকৃতি কাণ্ড রয়েছে এমন একটি পরজীবী উদ্ভিদ যেটা আকাশীলতা হচ্ছে এর উদাহরণ। তারপর আমরা ক নম্বর দেখতে পাচ্ছি এমন একটি উদ্ভিদের নাম বলো যে স্বপোষী এবং ভিন্নপোষী। আমরা এই জায়গা থেকে কিন্তু যদি দেখি তাহলে আমরা এই জায়গা থেকে সরাসরি দেখে নিতে পারছি যে আমরা এর আনসারটা হচ্ছে কি পতঙ্গভোজী উদ্ভিদ। তারপর যে রন্ধ্র দিয়ে পাতা গ্যাস বিনিময় করে সেটা পত্ররন্ধ্র বলে যায়। আমরা এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করছি। তারপর আমরা এই জায়গা থেকে 8 নম্বর দেখে নেব। 8 নম্বর শুদ্ধ উত্তরটি যদি থাকে তাহলে আমরা এই জায়গার মধ্যে আমরা টিক মার্ক দিয়ে দেবো। 1 নম্বর দিয়ে দিয়েছি স্বর্ণলতা, স্বপোষী, পরজীবী, মৃতজীবী এবং আমরা এখান থেকে পোষক এর উদাহরণ। আমরা এই 8 নম্বর শুদ্ধ যেটা রয়েছে আমরা এখানে চিহ্ন দিয়ে দেবো। উত্তরটা হচ্ছে গিয়ে পরজীবী, যেটা হচ্ছে গিয়া এখান থেকে আনসার হয়েছে পরজীবী। এবং খ নম্বর আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারি যে কীট পতঙ্গ দরে খায় এমন একটি উদ্ভিদে হচ্ছে স্বর্ণলতা না জবা ফুল না কলস উদ্ভিদ না গোলাপ। আমরা এখান থেকে কলস উদ্ভিদ যদি বলি তাহলে সেটা সঠিক আনসার হয়ে যাবে। আশা করি তোমরা প্রত্যেকটি উত্তর এই জায়গা থেকে। তারপর আমরা এখান থেকে 9 নম্বর প্রশ্ন উত্তরটা আমরা দেখতে পারবো স্তম্ভ এর সাথে এ স্তম্ভের সাথে আমরা বি স্তম্ভ মিলিয়ে লেখার জন্য আমরা 1 নম্বর দেখতে পারছি যে পত্র হরিতকণা, তারপর নাইট্রোজেন, তারপর আকাশীলতা, তারপর জীবজন্তু, তারপর কীটনাশক। আমরা এখান থেকে বি স্তম্ভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া, ভিন্নপোষী, কলস উদ্ভিদ, পাতা এবং কীটনাশক। আমরা এই জায়গা থেকে আমরা সঠিক উত্তরগুলি কিন্তু এই জায়গা থেকে আমরা করে নিতে পারি। কীরকম করবো? আমরা এখান থেকে যদি দেখি তাহলে এই উত্তরটা হচ্ছে গিয়া হরিতকণা হচ্ছে গিয়ে পাতা, তারপর নাইট্রোজেন হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া, তারপর আমরা এখান থেকে আকাশীলতা হচ্ছে গিয়ে পরজীবী, তারপর আমরা জীবজন্তু হচ্ছে গিয়া পুষ্ট জীব, তারপর কীটনাশক হচ্ছে গিয়ে কলস উদ্ভিদ। আমরা এই জায়গা থেকে এটা কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা সরাসরি 9 নম্বরে চলে যাচ্ছি। 9 নম্বর হচ্ছে গিয়া 10 নম্বরে। 10 নম্বর হচ্ছে গিয়ে শুদ্ধ হলে টি এবং ভুল হলে আমরা এফ দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছি যে ক নম্বর হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সেটা ঠিক না ভুল? আমরা যদি এই জায়গা থেকে আমরা দেখি তাহলে উত্তরটা কীরকম? অশুদ্ধ হয়েছে। আমরা এখান থেকে উত্তর দেখতে পাচ্ছি, তারপর অশুদ্ধ হয়েছে। যে সমস্ত উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করে তাদেরকে মৃতজীবী বলা হয়, সেটা শুদ্ধ কি ভুল? আমরা এখান থেকে ভুল দেখতে পাচ্ছি। তারপর আমরা এই জায়গা থেকে আরও একটা দেখব। এখান থেকে আমরা দেখে নিতে পারছি, এই জায়গা থেকে আমরা দেখে নেব যে সালোক সংশ্লেষণের সময় উৎপন্ন হওয়া দ্রব্যটি প্রোটিন নয়, সেটা শুদ্ধ কি ভুল? এটা শুদ্ধ হয়েছে।
কমপ্লিট করে ফেলেছি আমরা 10 নম্বর। এখন সরাসরি 11 নম্বরে চলে যাব। 11 নম্বর বলছে যে সালোক সংশ্লেষণ শুদ্ধ উত্তর থেকে বেছে বের করো। সালোক সংশ্লেষণের জন্য উদ্ভিদের কোন অংশ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে? এটা আমরা দেখতে পারবো যে মূলরুম, পত্ররন্ধ্র, পাতাশিরা এবং বৃথা। এখান থেকে কিন্তু পত্ররন্ধ্র থেকে নিতে পারি, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে 12 নম্বরের জন্য আমরা এখান থেকে শুদ্ধ উত্তর যে বেছে বের করব। উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড আহরণ করে, সেটা আমরা জানি। সেটা মূলের মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে, না ফুলের মাধ্যমে, না পাতার মাধ্যমে? এখান থেকে সঠিক উত্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাতার মাধ্যমে, সেটা থেকে তার শুদ্ধ উত্তর হয়েছে, কার্বন ডাই অক্সাইড আহরণ করে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে যদি এই 12 নম্বর কমপ্লিট করি, সরাসরি আমি চলে যাচ্ছি যে অতিরিক্ত যে চ্যাপ্টার ওয়াইজে যে প্রশ্নগুলি রয়েছে, এই প্রশ্নগুলিতে অতিরিক্ত প্রশ্ন উত্তরের মধ্যে আমরা দেখতে পারবো যে পুষ্টিকর দ্রব্য এবং পরিপোষক কাহাকে বলে। আমরা এখান থেকে এর উত্তরটা আমরা দেখে নিতে পারি যে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় খাদ্যের উপাদানগুলি হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ভিটামিন এবং খনিজ দ্রব্য। এইগুলিকে আমরা বলতে পারি যে পুষ্টিকর দ্রব্য বা পরিপোষক, ঠিক আছে, আমরা এখান থেকে বলতে পারছি। তারপর 2 নম্বর আমরা এখান থেকে দেখতে পারবো যে 2 নম্বর হচ্ছে ক্রিয়া হলোফাইটিক পুষ্টি বলতে কি বুঝো? আমরা এখান থেকে যে পদ্ধতিতে জীব পরিবেশ হতে তরল ও গ্যাসীয় দ্রব্য উৎপাদন করে নিজ দেহে খাদ্য সংশ্লেষণ করে, বা সংশ্লেষণ অ্যাকচুয়ালি বলা হয়েছে এখানে, পুষ্টি লাভ করে, তাকে বলা হয় হলোফাইটিক পুষ্টি, ঠিক আছে, আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম। তারপর আমরা এখান থেকে পুষ্টিকর যেটা পরিপুষ্টি বলতে কি বুঝো? আমরা এই জায়গা থেকে বুঝবো যে পরিপুষ্টি কি, জীব খাদ্য গ্রহণ করে সেগুলি শরীরের জন্য ব্যবহার উপযোগী করা পদ্ধতিকে বলা হয় পরিপুষ্টি, ঠিক আছে, আমরা এখান থেকে পরিপুষ্টি বুঝতে পারলাম। আজকের লাস্ট প্রশ্নটা আমরা দেখে নেব, বিভিন্ন প্রকারের পরিপুষ্টিগুলির নাম লেখো। এখান থেকে বিভিন্ন প্রকার পরিপুষ্টিগুলি হচ্ছে সহজীবী পরিপুষ্টি, পরজীবীয় পরিপুষ্টি, মৃতজীবীয় পরিপুষ্টি, আমরা এখান থেকে দেখে নিতে পারি, ঠিক আছে। আমরা সব কিছু কমপ্লিট যদি করি, তাহলে আমরা আর লাস্ট প্রশ্ন কিন্তু উদ্ভিদের স্বভোজী, আমরা এখান থেকে দেখে নিতে পারি যে উদ্ভিদ স্বভোজী জীব বলা হয় কেন? স্বভোজী জীব আমরা উত্তর যদি দেখি, তাহলে উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে সক্ষম, তাই উদ্ভিদকে স্বভোজী জীব বলা হয়। আমরা আজকের এই আলোচনা দেখতে পারলাম প্রথম নম্বর চ্যাপ্টার উদ্ভিদের পরিপুষ্টি থেকে সম্পূর্ণ প্রশ্ন 1 থেকে প্রশ্ন আমরা চ্যাপ্টার ওয়াইজ করেছি, তার সাথে সাথে আমরা অতিরিক্ত প্রশ্ন উত্তরগুলি আমরা করেছি। তোমাদের যদি কোনো এই প্রশ্ন থেকে কোনো রকম ডাউট, কনফিউশন থাকে, তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং এই ভিডিও থেকে তোমরা যদি একটু উপকারে আসে, তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমাদের বন্ধু-বান্ধব চ্যানেলটি শেয়ার করে দিবে, যাতে তাদের অনেক উপকারে আসে। নেক্সট অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের সামনে।